শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজনে। আশা করছি যে যেখানে বসে এমন অনুষ্ঠানটি দেখছেন, আমাকে দেখছেন, তারা সকলেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। কিংবদন্তি সঙ্গীতশিল্পী ফরিদা পারভিন উনি গতকাল রাতে মৃত্যুবরণ করেছেন। তার সকল স্মৃতির প্রতি চ্যানেলের পরিবারের গভীর শ্রদ্ধাঞ্জলি। এবং তিনি অনেকটা সময় ধরে আসলে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গতকাল তার অবসান হয়েছে এবং চ্যানেলের পরিবারের আসলে তিনি একজন ঘনিষ্ঠজন এবং আমাদের একজন অভিভাবক। তিনি আই পরিবার ভীষণ শোকাহত, মর্মাহত তার এই চলে যাওয়াতে। এবং সুপ্রিয় দর্শক, আজকে আমাদের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি আরও একজন আমাদের পরিবারের একজন অভিভাবক এবং তার একজন ঘনিষ্ঠজন, আত্মার আত্মীয় বলবো আমি, শ্রদ্ধেয় রফিক আলমগীর আমাদের মাঝে আজকে। স্যার স্বাগত। স্যার আমি জিজ্ঞেস করবো না স্যার কেমন আছেন? হ্যাঁ, সত্যি সত্যি আমাদের দেশের বিশেষত সঙ্গীত জগতে অনেক বড় একটা সংকট চলছে। সংকটের সর্বশেষ ঘটনা ফরিদা পারভিনের মৃত্যু। দেখবে গত ৩-৪ বছরে অন্তত আমরা বাদ্যযন্ত্রী, শিল্পী, গীতিকার মিলে যদি হিসেব করতে যাই, প্রায় ১০০ জন মানুষ আমরা হারিয়েছি এবং তাদের চলে যাওয়াটা খুবই অসময়োচিত। হ্যাঁ, কিন্তু ফরিদা পারভিনের ব্যাপারটা হলো যে ওনাকে আমরা আরও বহুদিন পেতে চেয়েছিলাম সঙ্গীত জগতে। এবং আমাকে যদি কিছু বলতে বলো, তাকে নিয়ে তার মূল্যায়ন করতে আমার কোনো প্রয়োজন নেই। ফরিদা পারভিন কে, ফরিদা পারভিন কি, এ কথা বাংলাদেশের আপামর জনসাধারণ তো জানেই। এমনকি যারা খুবই শহুরে মানুষ, যারা ইংরেজিতে আমরা যারা আরবান বলি, অর্থাৎ অভিজাত সম্প্রদায়ের মানুষ যারা, তারাও তাকে মূল্যায়ন করতে পারবেন। অতএব সেই দিকটা আমি যাব না। আমি আজকে আমি হাসপাতালে তাকে দেখতে গেছিলাম 2 বার। একবার চোখ মেলে শুধু মাথা নাড়তে পেরেছিল, তার খুব মুমূর্ষ অবস্থা। পরের বার যখন গেলাম তখন একেবারেই তিনি শুধু জীবনটা আছে, কিছুই তার শুধু পালসটা চলছে। তো দেখো, আমি কিছু বরং ব্যক্তিগত কথা বললে তাকে কিছুটা তার প্রতি, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হবে। এই যে আমি বললাম যে এতগুলো শিল্পী আমাদের হারিয়েছি, কিন্তু ফরিদা পারভিনকে হারিয়েছি। ফরিদা পারভিনের লালন গীতি, তার কি অবদান, কিভাবে তার উত্থান, সেটা আমার কাছে বিষয় অনেকখানি কম। কারণ মানুষ জানবেই, বহুদিন দীর্ঘদিন তিনি মানুষের মনের মধ্যে বসবাস করবেন আমি জানি। কিন্তু আমি যেটা হারালাম সেটা হলো, দেখবে একজন শিল্পীর মধ্যে যদি রসবোধ না থাকে, অর্থাৎ ইংরেজিতে যেটা আমরা বলি সেন্স অফ হিউমার, সে কিন্তু উপযুক্ত শিল্পী নয়। ফরিদা পারভিনের ব্যক্তিগত জীবনে আমি এবং আবিদা সুলতানা, আমার স্ত্রী, আমাদের ব্যক্তি জীবনে এত বেশি যুক্ত হয়েছিলাম, এটা অনেকেই জানে, অনেকে অজানা স্যার। যে যখন আমরা আড্ডায় বসতাম, ও তো কুষ্টিয়ার ভাষায় কথা বলতো, কোনো দ্বিধাবোধ করতো না। কুষ্টিয়ার ভাষায় যখন কথা বলতো এবং কথায় কথায় যে হিউমার করতো, এটি যে কী পরিমাণে আমরা আমাদের শিল্পীরা মানে মিস করব, সেটা আমি বোঝাতে পারবো না। যেমন ধরো, আমার ব্যক্তিগত কথা বলি, উনি কিন্তু রাজশাহী বেতারে, তার জীবন শুরু তোমরা সবাই জানো যে রাজশাহী বেতারে তিনি আধুনিক গান গাইতেন। আমার বড় ভাই ডক্টর সারওয়ার জাহানের কাছে তিনি আধুনিক গান শিখতেন। সেটার কারণ একটা হলো, তার স্বামী আবু জাফর সাহেব আমার বড় ভাইয়ের ক্লাসমেট ছিলেন। সেই সূত্রে রাজশাহী বেতারে গান গাইতে আসতেন, কুষ্টিয়া থেকে গান তুলে দিতে হতো, আমার বড় ভাই শেখাতেন। হ্যাঁ, তো এবং সেই সূত্রে কি কারণে যেন আমার
বড় ভাইকে জাফর সাহেব মামা বলে ডাকতেন। আচ্ছা, সেই সূত্রে তোমরা লাস্টে যদি আমার কিছু ইন্টারভিউ দেখে থাকো, দেখবে আমাকে মামা বলে সম্বোধন করে উনি, এবং আমি ওনাকে মামি বলে সম্বোধন করি, এবং সবাই হাসাহাসি করতো। পরে সবাই জেনে গেছে আমরা জানি স্যার বিষয়টা। জি, মামি বলতাম। তো এবং এইভাবে পরবর্তীকালে যে লালন গীতিতে উনি এলেন এবং এই যে লালন গীতির একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, তার কারণটা শুধু ব্যক্তিগত নয়, তার ভেতরে একটা অধ্যত্ত চিন্তা, আধ্যাত্মিক চিন্তাটা ঢুকেছিল এসেছিল মকসেদ আলী শাহের মাধ্যমে। জি 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 স্যার, জি। হ্যাঁ, এবং মকসেদ আলী শাহ কিন্তু এই জিনিসটা করতেন, যার ভেতরে কিছু একটা আধ্যাত্মিক ভাব থাকতো। যেমন আমাকে বলতেন, সুবীরকে বলতেন যে গুরু বলতো না, গুরু আপনাদের ভেতরে একটা কল আছে। তো এইভাবে প্রভাবিত হয়ে ফরিদা পারভীন লালন গীতিকে এই পর্যায়ে নিয়ে গেছেন। লালন গীতিকে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আর কেউ নিতে না পারেনি। স্যার, জি। এবং তার সেন্স অফ হিউমার নিয়ে যেটা বলছিলাম, আমার বহু ঘটনা আছে। আমরা একবার উজবেকিস্তানে আমরা সরকারি একটা দল নিয়ে গান গাইতে গেলাম। জি। সেখানে উনি ছিলেন এবং ওরা অন্যান্য শিল্পী ছিলেন, আবিদা ছিলেন, ওনারও অনেক শিল্পী, আমাদের বাদ্যযন্ত্রীও ছিলেন, বেশ বড় একটা টিম। স্টেট গেস্ট হিসেবে গিয়েছি। রাষ্ট্রীয় অতিথি হিসেবে গেলে যে সুবিধাটা এবং অসুবিধাটা হয় সেটা হলো সব জায়গায় খুব ফ্রিলি ঘোরা যায় না, খুব ইচ্ছা মতো ঘোরা যায় না। সেখানে গিয়ে আমরা দেখলাম যে ওটা শুধু একটা গান গাওয়ার ব্যবস্থা নয়, সেটা একটা কম্পিটিশন। এবং 68টা দেশ, সমস্ত ইউরোপের দেশগুলো থেকে গেছে, ভারত থেকে গেছে, এশিয়ার দেশ থেকে গেছে, আফ্রিকার দেশ থেকে 68টা দেশ অংশগ্রহণ করছে। সেখানে প্রতিযোগিতা, আমাদের হাতে বরাদ্দ মাত্র 30 মিনিট। আমরা তো অন্যভাবে প্রস্তুত হয়ে গেছি, আমি গান গাইবো, আবিদা গান গাইবে, ফরিদা গান গাইবে, যারা আছে সবাই গান গাইবে, এইভাবে প্রস্তুত হয়ে গেছি। যখন দেখলাম যে এটা প্রতিযোগিতা, দেশকে রিপ্রেজেন্ট করে প্রতিযোগিতা করতে, তখন তো দায়িত্ব পেলাম। হ্যাঁ, তখন বিরাট দায়িত্ব পেলে আমরা খুব বিপদে পড়ে গেলাম। তখন আমার মাথায় এলো যে না, জিনিসটাকে ঘুরিয়ে দিই, আমরা লালন কিংবা লোকগীতি দিয়ে আমরা নিশ্চয়ই কোনো একটা জায়গায় পৌঁছতে পারবো। তখন বললাম যে মামি তুমি ভরসা, যে আমি ওদের ভাষায় বলি, আমি কী করবো, আমি তুমি ফরগেট অ্যাবাউট এভরিথিং, কোরাস গান টান যে আমরা প্রিপেয়ার করে রেখেছি, দেশের গান টান ওগুলো পরে হবে, তুমি শুরু করবা সত্য বল, সেই গানটা দিয়ে সুপথে চল ওরে আমার মন, সেটা তাল ছাড়া করবা। আমরা সবাই বসে ঠিকঠাক করলাম এবং বললাম তারপরে আমরা শুরু করব মিলন হবে কতদিন। এটা যে কি পরিমাণ কাজ দিল, এবং তোমাকে তথ্য দিয়ে দিই, সেবার আমরা সারা পৃথিবীতে 3য় স্থান অধিকার করেছিলাম এই ফোক দিয়ে। এবং ফরিদা পারভীনের গলার সে প্রথমে লিড করলো, তারপর আমরা সবাই কি শক্তি স্যার গাইলাম, এবং পরে অবশ্য ব্যক্তিগত গান গাওয়ারও সুযোগ হয়েছিল। তা এবং সারা পথে সারা রাত ধরে আড্ডা মারা, এবং খুবই সুন্দর সুন্দর হিউমার বলতে পারতো, জোকস বলতে পারতো, এবং স্পষ্ট কথাও বলতো, এবং তার বাংলা উচ্চারণ অসাধারণ উচ্চারণ ছিল, বলতেও ভালো, কিন্তু খুব চমৎকার বলতো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা মানুষ। তো এই ব্যক্তিগত জীবন, যেমন আবিদার সঙ্গে ওর সবসময় কথাবার্তা হতো, এবং আবিদা একটা গানও শিখিয়েছিল লালন গীতি, গানটা ভুলে যাচ্ছে আমি, সেটা কুষ্টিয়াতে গিয়ে লালন উৎসবে। গানের কথা যেহেতু স্যার তুললেনি, স্যার আমরা একটা গান দর্শকদেরকে দেখাতে চাই, আমরা শুনতে চাই, সেটা সবথেকে ভালো করতে চাই। আমাদের কথাতে সত্যি মানুষ শুনতে চাইবে, তার জীবনযাপন, তার সঙ্গীত জীবন, এবং আমাদের ফেলো আর্টিস্টদের কথা কিন্তু স্যার শুনবো, স্যার আমরা গানটা শুনে আসবো। সেটা হলো গানটা শুনে আসি। সে নৌকায় নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে পারে কে যাবি নবীর নৌকাতে পারে কে যাবি নবীর নৌকাতে রূপকাঠের নৌকা খনি নাই ডুব
যাবি নবীর নৌকাতে বেসরা নিয়ে যারা তুফানে যাবে মারা একই ধাক্কা বেসরা নিয়ে যারা বেসরা নিয়ে যারা তুফানে যাবে মারা একই ধাক্কা কি করবে তোর পতর কাজী থাকবে কোথায় পতর কাজী থাকবে কোথায় পারে কে যাবি নবী না মানে যারা মুহাহিদ কাফের তারা এই দুনিয়া নবী না মানে যারা মুহাহিদ কাফের যে মুর্শিদ সেই তো রাসূল তাহাতে নাই কোনো ভুল খোদাও সে যে মুর্শিদ সেই তো রাসূল তাহাতে নাই কোনো ভুল খোদাও সে লালন বলে নাই কথা কোরআনে কই লালন বলে নাই কথা যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়
পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আমরা আবারও শ্রদ্ধা জানাই আমাদের এই গুণী মানুষকে, গুণী শিল্পীকে, আমাদের এই অভিভাবককে। স্যার, আপনার অনেক স্মৃতি মনে পড়ছিল স্যার। হ্যাঁ, এই যেমন ধরো এই যে গানটা শুনলাম, এই গানের মধ্যে কথা তো আছেই, কথা নিয়ে আলোচনা করব না আমি, কিন্তু গানের ভেতরে যে কান্না এবং কান্না দিয়েও যে একটা স্বর্গীয় সম্পর্ক তৈরি করা যায়, এটা কিন্তু ফরিদা পারভীনের গানের ভেতরে ছিল। দেখবে প্রত্যেক গানের ভেতরে একটা কান্নার ভাব আছে, জি, এবং সেই কান্নার মধ্যে কেঁদে ফেলা, চোখ দিয়ে পানি বের হওয়া নয়, কোথাও একটা আধ্যাত্মিক সম্পর্ক তৈরি করা যায়, এরকম একটা জিনিস আমি খুঁজে পাই, অন্তত শ্রোতা হিসেবে। জি, হ্যাঁ, তারপরে ওর আধুনিক গান আছে কিন্তু, যেমন আমি একটা গানটা করছি একটু, বহুদিন হলো ভেঙেছি ঘর, ধন নয় অগমান নয়, শুধু এইটুকু ছিল আশা, যখন যেখানে যাই কুড়াতে চেয়েছি মানুষের কত ভালোবাসা। এটা ওনার একটা আধুনিক গান, এটা সুর করেছিলেন আমাদের অনুপদা। এই গানটা আমিও একবার গেয়েছিলাম, কিন্তু উনি রেকর্ড করেছিলেন। এই গানটার গাওয়ার মধ্যে একেবারে ঠিক ফোক নয়, আধুনিকই গাইছে, কিন্তু ওই জিনিসটা পাওয়া যাচ্ছে, একটা কান্না, একটা কি বলবো, একটা আকুতি খুঁজে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু আমাদের শিল্পীদের মধ্যে খুব কম, এরকম খুব বিরল একটা গুণ, যেটা আমার মধ্যে নেই, বহু শিল্পীদের মধ্যে নেই। শুধু সুর নিয়ে মেতে থাকে, কথা নিয়ে মেতে থাকে, কিন্তু এদের অন্তর্নিহিত যেটা আবেগ, সেটা প্রতিষ্ঠা তিনি করতে পারতেন। এটা খুব একটা বিরল একটা গুণ, একদম স্যার। তাই আমরা আর কি বলবো স্যার, স্যার উনি স্যার নজরুলও করেছিলেন। হ্যাঁ, এটা অনেকেই কিন্তু আমরা জানি। উনি অত মনোযোগী দিয়ে এগুলো গান গাইতেন না, প্রয়োজনে গাইতেন। আমরাও যেমন আমি যেমন লোকগান গাই, ওনার মকসেদ আলী সাহেবের কাছে শেখা, এবং উনি পরে একটু ঠিকঠাক করে দিয়েছিলেন এবং আমাকে বলতেন যে তুমি ফোক গাও না কেন, মাঝে মধ্যে গাইবে। তো আমি ওনার কাছে একটা গান ঠিক করে নিয়েছিলাম, শিখিয়েছিলেন মকসেদ আলী খান সাহেব সাঁই, যে কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়ে, আমি হয়ে আছি আশা সিন্ধু কুল গো সদায়, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়ে। এই যে যতটুকু আমি দিতে পারলাম, এই সবই ওনাদের প্রভাব, ফরিদা পারভীন, মকসেদ আলী সাঁই। তো এই ধরনের শিল্পীদেরকে হারিয়ে যাওয়ার অর্থ হলো আমাদের গানের জগতে আরও একটু দারিদ্র বেড়ে গেল। এটা খুব অপূরণীয় ক্ষতি শুধু নয়। স্যার, আমি তো স্যার ভাবছি আমাদের গান দিয়ে শুরুতে আমরা কার কণ্ঠে সাইজির গান শুনবো, আর আমাদের সকালে যে অনুষ্ঠানটি হয়, হ্যাঁ, সেখানে কার কণ্ঠে সাইজির গান শুনবো, কবে শুনতে পারবো না মনে, এরকম লাগে। ফরিদা পারভীনকে আর পাবো না স্যার। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু গাওয়া গান, অসংখ্য গান আছে, রেকর্ডের গান আছে, গ্রামে গঞ্জে প্রচুর এখনো গান পাওয়া যায়, এবং তাকে আমরা আবার নতুন করে আবিষ্কার করতে পারবো এই চ্যানেলের মাধ্যমেই। তার গানগুলো বের করে যদি নেটে ছেড়ে দেওয়া যায়, এখন তো আর তা তো অনেক গাওয়া গান তো স্যার রয়েছে স্যার। হ্যাঁ স্যার, সেগুলো আর্কাইভ করার যে আর্কাইভ আছে, চ্যানেলের কাছে আছে, আমরা জানি, এবং সেগুলো এখন ইন্টারনেটে দেওয়া ছাড়া তো তেমনভাবে মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। সেটা একটা প্রস্তাব আমরা রাখছি। স্যার, তার দেশের গান নিয়ে যদি বলি স্যার, দেশাত্মবোধক যে দেশের গান, তো ধরো সেই একটা দেশের গান
এই গঙ্গা যমুনা এই পদ্মা এই মেঘনা, এই গান তো শুধু দেশের গান নয়, এটা একটা চমৎকার আধুনিক গান। হ্যাঁ, মানুষ যারা ভাষা বুঝবে না তারা যদি গানটা শোনে এবং গায় তো এটাকে একটা চমৎকার আধুনিক গান হিসাবে চিহ্নিত করা যায়। এবং আমার মনে হয় না যদি আমাদের বাংলাদেশ সৃষ্টির আগে থেকে শুরু করি, যেখানে দেশাত্মবোধক গান হতো, যতগুলো গান আছে তার মধ্যে এটা উল্লেখযোগ্য একটি গান, তার গায়কির কারণে। জি স্যার, একদম নিন্দার কাটা যদি বলি স্যার, নিন্দার কাটা যদি, হ্যাঁ স্যার এই গানটি চমৎকার, মানে কেমন জানি একটা স্যার আধুনিক ব্যাপার রয়েছে গানটার মধ্যে। ওটা কীর্তনাঙ্গ আছে, আমি জানি। গানটা রেকর্ডিং এর আগে আমরা এই গানটা নিয়ে অনেক ওনার সঙ্গে আলাপ হতো, যে গানটা রেকর্ডিং করবো। আবু জাফর সাহেবের লেখা এবং সুর ওনার। তো এই গানটাতে তিনি কীর্তনের একটা ভাবাবেগ আছে, তো কীর্তনের ফোক ছাড়াও ওটা একটা ভাবাবেগ আছে, ওটা তিনি গানটাতে তুলে ধরতে চেষ্টা করেছেন। আমার মনে হয় চ্যানেলের কাছে নিশ্চয়ই এই গানটা আছে। এটা বারংবার বাজালে চললে মানুষ বুঝতে পারবে যে আমাদের দেশের গানের সম্পদ যে অনেক সমৃদ্ধ। এই ধরনের গান দিয়ে এই সমৃদ্ধি তৈরি করছে এই ফরিদে পারভিন হেন মানুষরাই তৈরি করেছে। এবং আমরা অনেক গান সঙ্গীতের জগতে কিন্তু তোমরা লক্ষ্য করে থাকবে, আমাদেরকে কিন্তু বহু পরীক্ষা দিতে হয়েছে। গত 100 বছর প্রায় পূর্ববঙ্গের মানুষকে প্রায় 100 বছর ধরে অনেক যুদ্ধ করতে হয়েছে গান নিয়ে, যে আমাদের পরিস্থিতিটা কোথায়, আমাদের গানের অবস্থানটা কোথায়। সেই ক্ষেত্রে এই প্রতিযোগিতা এবং আমাদের গানের ব্যাপারে আমি একটা শব্দ খারাপভাবে ব্যবহার করছি, আমাদের গানের শত্রু কিন্তু অনেক। আমাদের ওয়েস্টার্ন গান আমাদেরকে চাপিয়ে দেয়, হিন্দি গান আমাদেরকে চাপিয়ে দেয়, কাওয়ালি আমাদেরকে চাপিয়ে দেয়। তার মধ্যে থেকে আমরা যে যতটুকু এগোতে পারি সঙ্গীত নিয়ে, সেটা কিন্তু এই ফরিদা পারভিন হেন লোক গানের শিল্পীদের মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠা পাই। এবং স্যার আপনি যে তখন সত্য বল সুপথে চল গানটির গল্প বলছিলেন, যে বিদেশের মাটিতে দাঁড়িয়ে কিভাবে জিতে এসলেন, সেই কথা শুনে মনে হলো যে ফরিদা আপা একটা জায়গায় বলেছেন যে প্রথম গাওয়া যে গানটি তার স্টেজে দাঁড়িয়ে লাবণ্য সাইজে, সেটি বোধহয় এই গানটি। এবং এই গানটি গাওয়ার পরে যখন সবাই বললেন যে আরেকটা গান শুনতে চাই আপনার, তখন তিনি বললেন, অকপটই বললেন যে আমি তো একটি শিখেছি, আবার শিখে আবার এসে গান শোনাবো নিশ্চয়ই। এটা উনি বলতেন যে আমি খুব ভালো লাগবে, খুব পছন্দ করতাম না, আমি আধুনিক গানের শিল্পী, ফকির ফাকরার গান, এই শব্দটা ব্যবহার বলেছেন অনেক জায়গায় বলেছেন। এবং খুব আধ্যাত্মিকভাবে তার ভিতরে সেই স্পার্কটা তৈরি হয়, এটা হয়ে যায়, এটা মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে। আমি যেমন রবীন্দ্রসঙ্গীত গাইতাম, তারপরে দেখা একটা পরিবর্তন এসে গেল স্বাধীনতা যুদ্ধের সময়, সেটা হয়ে যায় এক একজন শিল্পীর মধ্যে, মানে অদ্ভুত ব্যাপার। এবং সত্যি স্যার আন্তরিক ধন্যবাদ স্যার, আপনি গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করলেন, যে স্মৃতিটি বললেন, এটা কিন্তু আমরা জানতাম না। ওখানে গিয়ে যে আপনি বলেছেন তাকে গাইতে হবে, সমরখান মিউজিক ফেস্টিভ্যাল। তারপর আরও একটা ঘটনা আছে, একবার ইংল্যান্ডে আমাদের একটা বাংলা তখন টেলিভিশন চালু হলো, সম্ভবত বাংলা টেলিভিশন নাম দিয়ে। সেটা বিরাট একটা আয়োজন, লন্ডনের ওয়েমলি কনফারেন্স হলে বিশাল এক আয়োজনে আমরা গান গাইতে গেলাম। ফরিদা আপা ছিলেন, মামি ছিলেন, আমরা সব আধুনিক গান গাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, গাইলাম। তো আধুনিক গানের শ্রোতা তো আছেই লন্ডনে, কিন্তু উনি যখন এই গান শুরু করলেন একটা দোতারা নিয়ে, ও মাই গড, সমস্ত পরিবেশটা পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমি খুব ব্যক্তিগতভাবে আমি খুবই এই মিস করব এই জিনিসগুলো। এবং তার থেকে বড় কথা হলো আমাদের আড্ডাটা, আমরা যখন আড্ডা দিতাম বিভিন্ন জায়গায়, এই যে তোমাদের এখানে চ্যানেল আইতে কত গল্প মাতিয়ে রাখার গল্প, এরকম একজন মানুষ আমরা খুবই কম আছে, কমে আসছে, রসবোধ মানুষের খুবই কমে যাচ্ছে, এটা সারা পৃথিবীময়। হ্যাঁ, তা আমাদের এটা একটা শুধু সঙ্গীত শিল্পী হিসেবে নয়, এরকম একজন উন্নত চিন্তাভাবনার মানুষ, শিক্ষিত, অথচ একজন লোকগানের শিল্পী। তাই ফরিদা পারভিনকে আমি মনে হয় চিরকাল আমার মনে থাকবে নানাবিধ কারণে, ব্যক্তিগত এবং একজন সঙ্গীত শিল্পী হিসাবে। আপনি আগেও স্যার বলেছেন এইভাবে করে, এবং আপনি হয়তো দেখতেও যেতে পারেননি, সেই আবেগের জায়গাটা আমরা বুঝতে পারি। ওটা আমার একটা ব্যক্তিগত আছে। আমার মারও মৃত মুখ আমি দেখিনি। আমার ছোট ভাই মাস 2 আগে
অকালে মৃত্যুবরণ করেছে। আমি তার মৃত মুখ আমি দেখি না, এটা আমি দেখতে পারি না। কারণ সেটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত হয়তো আবেগের ব্যাপার, সেটা কোনো যুক্তি দিয়ে বলা যাবে না। তবে এইটুকু বলতে পারি, মৃত মুখ আমি দেখতে চাই না ফরিদা পারভিনের এই কারণে, ওর সঙ্গে যতগুলো স্মৃতি আছে, আমার মৃত মুখ দেখলে সেই স্মৃতিগুলো হয়তো মুছে যেতে পারে। তার সুন্দর কথা বলার ভঙ্গি, হাসিটাই আমার স্মৃতিতে থেকে যাক, এই ভেবে আমি তাকে ওই হাসপাতালে দেখতে গিয়েছিলাম। সেই দৃশ্য আমারও আজীবন মনে থাকবে, মৃত্যু মনে থাকবে, এবং সেটা নিয়েই তাকে আমি স্মরণ করে রাখতে চাই। এই কারণে আমি তার দাফনেও হয়তো যাব না। স্যার, তার তো অনেক গাওয়া গান আপনি নিশ্চয়ই গুনগুন করে গাইতে থাকেন কখনো কখনো। তার পছন্দের একটি গান কি আজকে বলবেন, কোনটি মানে বেশি গাওয়া হয়েছে বা খুব বেশি ভালো লাগে তার কণ্ঠে? অনেক গানই আছে নিশ্চয়ই। ওই যে ওনার আমি এই যে সত্য বল সুপথে চল, এটা আসলে স্যার এই গানটা আমি ভুলতে পারি না। ও যে অনেকেই গিয়েছে এই গানটা স্যার, সত্যি, কিন্তু ওইটা ভুলতে পারি না আমি। তারপরে আরও একটা গান, খুব অপ্রচলিত গান আছে, গানটার প্রথম লাইনটা ভুলে আছি। জন্মে মিন মিন রাস, এই ধরনের একটা কথা আছে, মিন অর্থাৎ মাছ, লাইনটা আমি ভুলে যাচ্ছি। ওটাও উনি খুব ভালো গাইতেন। আর ধরো তোমরা ভুলে গেছো যে মল্লিকাদের নাম, এই গানটি আধুনিক গান, হ্যাঁ খুবই ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এবং সত্যি কথা, সত্য বলো সুপথে চলো, এই গানটি তার কণ্ঠে যে ভাবে আসে সেটা আসলে অদ্বিতীয়, আর আসবে না। স্যার, আন্তরিক ধন্যবাদ যে আপনি সবসময় আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এবং আজকে তো স্যার একটা বিশেষ ব্যাপার রয়েছে আপনার ক্ষেত্রেও। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়েছে যখন চ্যানেল আই থেকে আমার কাছে এই অনুরোধ এসছে, যে বোধ হয় সর্বশেষ শ্রদ্ধা জানানোর সুযোগটা আমি পেলাম ফরিদা পারভিনকে। সে কারণে চ্যানেল আইয়ের কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। এমন একজন মহান শিল্পীকে তোমরা মনে রাখার ব্যবস্থা করেছো। স্যার, আমাদেরও প্রিয় দর্শক, আমাদেরও অতুল শ্রদ্ধা এই শিল্পীর প্রতি, গুণী মানুষের প্রতি, আমাদের অভিভাবকের প্রতি। আজকের আয়োজন শেষ করছি, সবাই ভালো থাকবেন।